সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একবার। প্রিয় দর্শক শ্রোতা, আপনি শুনছেন আপনার প্রিয় চ্যানেল ধর্মীয় ধর্ম, সঙ্গে রয়েছি আমি হৃদয় খান। প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনি আমার সঙ্গী হবেন ঠিক শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে কথা বলবো। আমি একই সাথে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন একজন বদমাইশ লোক রয়েছে, তার চেহারার মধ্যেই অনেক কিছু ফুটে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন তার কপালে একটি দাগ রয়েছে। এই দাগটি আসলে সে নিজে কিভাবে তৈরি করেছে এই ব্যাপারে অনেকের অনেক ধরনের মন্তব্য রয়েছে, যে আমি সেটা বলছি না। আমি ধরে নিলাম যে সেটা নামাজ পড়ার দাগ। একই সাথে আপনি তার চোখগুলো দেখেন, চেহারাটা দেখেন। এই ব্যক্তির যে বাবা, এই ব্যক্তির বাবা নাকি একজন মুক্তিযোদ্ধা এবং সে খুলনার ছেলে এবং বরিশালে সে বড় হয়। এই হচ্ছে তার আপাতত তার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। তো কেন আমি তাকে নিয়ে আসছি, সো চলুন আমরা সেটার দিকে একটুখানি অগ্রসর হই। এখানে তার একটি ফুটেজ রয়েছে আমাদের কাছে, বেশ কয়েকদিন আগে এসছে এবং সেটা 22 তারিখের মোটামুটি নিউজ। তো এখানে মূলত সে সেনাবাহিনীকে হুমকি দিয়েছে, মারাত্মকভাবে হুমকি দিয়েছে। সেটা হচ্ছে সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট সেটাকে সে উড়ায় দেবে, এটা হচ্ছে একটা। একই সাথে সেনাবাহিনীকে সে বলেছে কুকুর, একই সাথে আওয়ামী লীগকে বলেছে কুকুর এবং সেনাবাহিনীকে বলা হয়েছে যে সে হচ্ছে ছোট কুকুর। তো এটা নিয়ে আসলে আমরা এই মুহূর্তে কথা বলবো এবং তার বক্তব্যটা আমরা শোনার চেষ্টা করবো। এই বক্তব্যটা অনেকটা বড়, 7 মিনিট 40 সেকেন্ড আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা একটুখানি শুনি সে কি বলে। দেশের কোন যে সকল কুকুর কুত্তার ল্যাজ গুটায়া পালাইছে, এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আপনারা স্পষ্টভাবে এখানে শুনেছেন যে সেনাবাহিনীদেরকে কুকুর বলছে, সেনাবাহিনী আওয়ামী লীগের দোসর ছিল সেটা বলছে, এবং এক কুকুরকে দিয়ে আরেক কুকুরকে স্বাধীন করা যাবে না ইত্যাদি ইত্যাদি বলল। অর্থাৎ স্পষ্ট ভাষায় আমি যদি বলি, এক কথায় সেনাবাহিনীকে বলা হয়েছে যে কুকুর। এবং শুধু তাই না, সেনাবাহিনীকে সে আক্রমণ করবে, সেনাবাহিনীকে সে হত্যা করবে, এই ধরনের হুমকি এখানে দিচ্ছে। শুধু তাই না, এখানে আরও একটি বলে রাখা ভালো, শুধু সেনাবাহিনীকে হুমকি দিয়েছে কান্ত নয়, প্রেসিডেন্টকেও সে হুমকি দিয়েছে। এই ব্যারিস্টার যে ফুহাদ, সামথিং লাইক দ্যাট, এই ফুহাদের এত বড় সাহস কিভাবে হলো? এবং সেনাবাহিনীর শরীরে যদি বিন্দু পরিমাণে রক্ত থাকে, সেনাবাহিনী যদি মানে অ্যাটলিস্ট তাদের মধ্যে যদি একটু সম্মানবোধ থাকে, তাকে ধরে যাবজ্জীবন আসলে জেল দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং তার মৃত্যুদণ্ডও হতে পারে। এনিওয়ে, আমি এরপরে আরেকটি ফুটেজ রয়েছে, আমরা সেটা একটু দেখাবো। এখানে তার চেহারা দেখতে পাচ্ছেন এবং এখানে কি কথা বলছে আমি সেটা কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো। অনুগ্রহপূর্বক আমার সাথে থাকুন। চলুন আমরা এই ভিডিওটা একটুখানি কমপ্লিট করি, দেখা যাক এখানে কি বলে। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। এই কথাটি দ্বারা মূলত সে সেনাবাহিনীকে দেশ ছাড়া করার জন্য, অর্থাৎ সেনা প্রধানকে আলটিমেটলি সে হুমকিটা দিচ্ছে যে ছোট কুকুরকেও আমরা দেশ ছাড়া করব। এখানে বোঝাচ্ছে সেনাবাহিনীকে তারা মেরে ফেলবে এবং দেশ ছাড়া করবে। তো এটা সরাসরিভাবে সেনাবাহিনীর উপর হুমকি দিল সে, একেবারে নিরেট। আপনারা শুনতে পেয়েছেন তার মুখ থেকে যে দেশ ছাড়া করবে। এর আগে সে কী কী বলেছে সেগুলো শুনেছেন, তারপরে আরও ভয়ঙ্কর কিছু কথা রয়েছে। চলুন আমরা সেগুলো একটু শুনি। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। যেমনটা আমি শুরুর দিকে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম যে সেনা প্রধানকে সে হুমকি দিয়েছে মারার জন্য, একই সাথে হোল্ড যে বাহিনী রয়েছে বা ফোর্স, সেটাকে সে হুমকি দিচ্ছে এবং বলছে যে আবু সাঈদের মতো আমরা বুক চেতিয়ে দিব এবং ক্যান্টনমেন্টকে উড়ায় দিব। চিন্তা করতে পারেন কি বড় পরিমাণের থ্রেট এটা। মানে একটি দেশের সার্বভৌমত্ব যারা রক্ষা করার দায়িত্বে রয়েছে তাদেরকে সে বলছে দেশ ছাড়া করে দেবে, তাদেরকে বলছে ক্যান্টনমেন্ট উড়ায় দেবে, তাদের সেনানিবাস উড়ায় দেবে। আপনারা চিন্তা করুন একবার,
তাদেরকে বলছে ক্যান্টনমেন্ট উড়ায় দেবে, তাদেরকে মেরে ফেলবে। আপনারা জাস্ট চিন্তা করেন এই লোকটির কি পরিমাণে সাহস, মানে দুঃসাহস। ডেফিনেটলি সে নাকি ব্যারিস্টার হয়েছে, সে নাকি একসময় বিচারক হওয়ার দায়িত্ব পেয়েছিল 2017 সালে। সে একজন মুক্তিযোদ্ধার ছেলে। এই বুঝি মুক্তিযোদ্ধার ছেলে, এই কোলাঙ্গার। দর্শক এবং শ্রোতা, আমি মেজাজ হারাচ্ছি, আমার গলা টলা খুবই খারাপ হয়ে যাচ্ছে, আমি সরি। তারপর আমি চেষ্টা করছি ভিডিওটা দেখানোর জন্য। চলুন আমরা আরেকটু শোনার চেষ্টা করি। আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই। আপনার অপশন হচ্ছে দুইটা, বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে। বাংলাদেশে ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল, আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে। বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই, বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না। আপনার লাশ ভাসায় দেওয়া হবে, বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হবে। আপনার জানাজা হবে না, গোসল হবে না, কেউ আপনার জানাজা পড়বে না। যারা শেখ পরিবার দালালদের জানাজা পড়বে, ওরা হচ্ছে বাংলার গাদ্দার ঘসেটি বেগম এবং মীর জাফর। বাংলাদেশ আপনারা শুনেছেন এই বদমাইশ লোকটির মুখ থেকে বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা, যেগুলো আমি রিপিট করতে চাচ্ছি না। আপনারা সবগুলোই শুনেছেন। বঙ্গোপসাগরে ভাসায় দিবে, ফেরাউন হিসেবে তাকে আখ্যায়িত করলো সেনাপ্রধানকে। একই সাথে শেখ পরিবারের যারা দালালি করবে, ইনফ্যাক্ট শেখ পরিবারের যারা সাপোর্টার রয়েছে তাদেরকে সে মারার জন্য হুমকি দিল এবং বলল যে বাংলার মাটিতে হবে নাকি বেলজিয়ামের মাটিতে কবর হবে। এই বিষয়টাকে সে উত্থাপন করে মারাত্মক নেগেটিভভাবে সে বিভিন্ন ধরনের বাক্য এখানে আওড়ালো। একজন শিক্ষিত মানুষ, মিনিমাম যারা 5-6 পর্যন্ত পড়াশোনা করেছে, তাদের কাছ থেকেও আসলে এই ধরনের নেগেটিভ আচরণ কোনোভাবে আসলে কাম্য নয়। বাট এই লোকটি নাকি ব্যারিস্টার, পড়াশোনা করেছে, সে বিচারপতিও হয়েছিল, সামথিং লাইক দ্যাট। এই ধরনের কথাবার্তা আমি শুনেছি। এবং সে একজন মুক্তিযোদ্ধার ছেলে। বারবার আমি কথাটি বলছি, সে কিভাবে একটি দেশের ডিফেন্স ফোর্স, যেটা সেনাবাহিনী বা আর্মি যেটাই বলেন না কেন, সেইটাকে কিভাবে তারা এইভাবে হুমকি দেয়। এই ধরনের কুকুর শব্দ ব্যবহার করে, দালাল শব্দ ব্যবহার করে, তাদেরকে জানাজা পড়বে না, তাদেরকে মির্জাফর বললো, ফেরাউন বললো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ধর্ম এবং রাজনীতিকে মিক্স করে একই সাথে টুকাইদের ভাষা, একই সাথে রাস্তার ছেলেদের ভাষা ব্যবহার করে সে এখানে সেনাপ্রধানকে, বিশেষ করে হোল্ড সেনাবাহিনীকে সে এখানে হুমকি দিল। কত বড় পরিমাণে গাদ্দার সে নিজে, এইটা নিশ্চয়ই মানুষজন এখন বুঝে গেছে, আপনারা বুঝে গেছেন। দয়া করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই লোকটির আসলে কোন ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন। একই সাথে আরও একটি বিষয় বলি, এই লোকটিকে নাকি গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আমি জানি না সেনাপ্রধান কেন এত লেট করছে। যেভাবে হুমকি দিয়েছে, একজন রাস্তার পাগলকেও যদি আসলে হুমকি দেওয়া হয়, সেও বোধ হয় তার হাতে যা থাকবে তা ছুঁড়ে মারবে তার দিকে। কারণ সে এখানে যতগুলো শব্দ ব্যবহার করেছে, আপনারা শুনেছেন ইতিমধ্যে আমি যেগুলো শোনাচ্ছি, সে যতগুলো শব্দ ব্যবহার করেছে সবগুলোই মারাত্মক লেভেলের নেগেটিভ এবং সবগুলো হচ্ছে যে অশিক্ষিত, একেবারে নিম্ন শ্রেণীর ইতর টাইপের মানুষজনের আসলে কথাবার্তা। এগুলো কোনোভাবেই শিক্ষিত মানুষের কথা না, এগুলো কোনোভাবেই সমালোচনার ভাষার পর্যায়ে পড়ে না। আপনারা দেখেন, আমরাও সমালোচনা করি বিভিন্ন মানুষজনকে নিয়ে, বাট এইভাবে এত নেগেটিভ কথাবার্তা বলে মানুষকে কখনোই, এটা একেবারে মারাত্মক লেভেলের গালাগালি বলা চলে। এইভাবে যে সে একটা ডিফেন্স ফোর্সকে অপমান করলো এবং পাবলিক প্লেসে দাঁড়ায়া, আপনারা জাস্ট একটু চিন্তা করেন, এই লোকটি কি আসলেই সুস্থ কোনো মানুষকে এই ধরনের ভাষা ব্যবহার করতে পারেন? এইভাবে একটা বাহিনীকে থ্রেট দিতে পারেন, ক্যান্টনমেন্টকে উড়ায় দেওয়ার হুমকি দিতে পারেন, মেরে ফেলার হুমকি দিতে পারেন, বঙ্গোপসাগরে ভাসায় দেওয়ার হুমকি দিতে পারেন? সেনাবাহিনীর কোনো সদস্য যদি আমার বক্তব্য এই মুহূর্তে শুনে থাকেন, এখনও পর্যন্ত যদি আমার বক্তব্য শোনার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যদি এই কুকুরের বাচ্চাকে গ্রেপ্তার করা না হয়ে থাকে, ইমিডিয়েটলি উইথিন 5 সেকেন্ড তার বিরুদ্ধে আপনারা অবস্থান নিন এবং তাকে গ্রেপ্তার করুন। হয় তাকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিন, যাতে করে মানুষজন বুঝতে পারে যে এইভাবে একটা ডিফেন্স ফোর্সকে হুমকি দেওয়া এবং যেই দলটির মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দল সম্পর্কে এইভাবে কটাক্ষ করা, গালাগালি করা, হুমকি দেওয়া বা দালাল বলা, ইনফ্যাক্ট নেগেটিভ কথাবার্তা বলা, এরকম লোক যাতে আর দ্বিতীয়বার সাহস না করে এই ধরনের কথাবার্তা বলতে। সে তার বক্তব্যের কিছু অংশে, সামনের একটি অংশের মধ্যে
সে বাংলাদেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি যিনি রয়েছেন মোহাম্মদ চুপ্পু সামথিং লাইক দ্যাট, ওনাকেও আসলে সে গালাগালি করেছে। আমি সেই অংশটুকু দেখানোর চেষ্টা করছি, আমি একটু টেনে নিয়ে লেটস সি। দেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, র্যাব, আর্মির যারা বাহিনী আছে, দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে, আমরা দেশবাসীকে বলবো সে বলছে যে বাংলাদেশ খুবই ভালো রয়েছে, ঐতিহাসিক বসন্তকে হাইজ্যাক করার চেষ্টা করছে দিল্লি এবং সেনাপ্রধান ইত্যাদি ইত্যাদি। আলটিমেটলি সে বলতে যাচ্ছে যে বাংলাদেশ খুব ভালো অবস্থায় রয়েছে। সেই বিষয়টাই মূলত আরও একটি জায়গায় এখানে বলেছে। বাংলা ভিশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 19 মার্চ 2025 এর একটি ভিডিও। আমি চলুন সেটা একটুখানি দেখাই। যে বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগের আমলে ধর্ষণ হয়নি 16 বছরে, সাডেনলি এই ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের সব মেয়েরা, শিশুরা অনিরাপদ হয়ে গেছে। ধর্ষণের ঘটনা ঘিরে গত 6 দিনে আমরা যে প্রতিবাদগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে টিপিক্যাল প্রতিবাদ না। এখানে কমপ্লিট যে বক্তব্য সেটা আমি প্লে করছি না, আমি জাস্ট এটুকু বোঝাচ্ছি সে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই সম্পর্কে সে বলার চেষ্টা করছে, মানুষজনকে বোঝানোর চেষ্টা করছে যে পরিস্থিতিটি খুবই ভালো। এবং ধর্ষণ কাণ্ডের যে বিষয়টা সেটা সামনে আসার পর সে বলল, আওয়ামী লীগের আমলে কি ধর্ষণ হয় নাই? মানে সে প্রশ্ন করতেছে যে আওয়ামী লীগের আমলে তো ধর্ষণ হয়েছে, তাহলে ইউনূসের আমলে হইলে সমস্যাটা কোথায়? আলটিমেটলি সে এটা বোঝানোর চেষ্টা করছে। আপনারা যদি বাংলা ভিশনে যান, যদি লিখেন টাইটেলটা ভাবখানা এমন যে বাংলাদেশ সুইজারল্যান্ড ছিল, এখন ওগান্ডা হয়ে গেছে, ব্যারিস্টার ফুয়াদ, এই টাইটেলটা লিখে আপনার ইউটিউবে গিয়ে সার্চ দেবেন, এই বক্তব্যটি পেয়ে যাবেন। এখানে সে মোটামুটিভাবে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশ এখন ভালো আছে, আওয়ামী লীগ বলে খারাপ ছিল। আলটিমেটলি সে এটা বোঝাচ্ছে। এবং চারপাশে যে ধর্ষণ হচ্ছে এটা খুবই নর্মাল তার কাছে। অর্থাৎ এখানে যে বসন্তের সামথিং লাইক দ্যাট কোনো একটা শব্দ সে ব্যবহার করেছিল, আলটিমেটলি সে এটা বোঝাচ্ছে যে বাংলাদেশ এখন ভালো আছে। কিন্তু কেমন ভালো রয়েছে সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। চারপাশে একটু চোখ ভোলালেই দেখতে পাচ্ছেন কী পরিমাণে খুন, ধর্ষণ, রাহাজানি, চিন্তায় চুরি হচ্ছে। বাই দ্য আদার হ্যান্ড, আমি আরও একটি চুম্বক অংশ দেখাচ্ছি, যেহেতু এই বক্তব্যটি খুবই বড়। আমি জাস্ট আর ছোট্ট একটি অংশ দেখায় ভিডিওটা শেষ করার চেষ্টা করব। চলুন আমরা সেই অংশটুকু একটু দেখার চেষ্টা করি। দিল্লি এখন তার শেষ কার্ড খেলতেছে। হাসিনা এবং রেহানাকে নিয়ে দিল্লির মসনদের যে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের বঙ্গভবনের ছাগল এবং কুত্তা চুপ্পুর কাছ থেকে দেশটিকে বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। আপনারা শুনেছেন এখানে বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ চুপ্পুকে সে ছাগল, কুকুর ইত্যাদি ভাষা ব্যবহার করেছে। তার প্রসঙ্গে একটা প্রেসিডেন্টকে এইভাবে গালাগালি করা, দেশের ভেতরে অবস্থান করে একই সাথে সেনাবাহিনীকে উড়াই দেওয়ার যে হুমকি দামকি সেগুলো দেয়া, এটা আসলে মানে কতটুকু সুস্থ মস্তিষ্কের কাজ হইতে পারে সেটা আসলেই বিবেচ্য বিষয়। এই লোকটিকে আমার মনে হয় প্রপার ট্রিটমেন্ট দেওয়া উচিত। কোন ধরনের ট্রিটমেন্ট সেটা আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আপনারা শুনেছেন এই বক্তব্য হচ্ছে 7 মিনিট 40 সেকেন্ড মোটামুটি। আমি ঠিক সবটা আসলে প্লে করতে চাচ্ছিলাম, বাট টাইম লিমিটেশন, একই সাথে কিছু সীমাবদ্ধতা থাকার কারণে পুরোটুকু আমি প্লে করতে পারছি না। যদি কেউ চান তাহলে আমাকে ব্যক্তিগতভাবে চাইলে ফেসবুকেও নক করতে পারেন, একই সাথে আপনার কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন। এই লোকটি সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শেষের দিকে সবাইকে অনুরোধ করবো, যারা নতুন শুনছেন বা এই মুহূর্তে দেখছেন বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যান। একই সাথে আমাদের অন্যান্য চ্যানেলগুলোর সাথেও যুক্ত থাকুন। কথা হবে, দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি করে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো শেষের দিকে। অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।